নমস্কার, আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এরকম বিভিন্ন খবরের আপডেট নিয়ে কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে বিভিন্ন তথ্যের জানান দেয়। খুব সাম্প্রতিককালে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা SIR, অনেক অবশ্য স্যারও বলছে। আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউতে একটি বিশেষ ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আপনি সবাইকেই ফিল আপ করতে হবে। আর যে ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেও দিচ্ছে, সেই যে ফর্ম এনুমারেশন ফর্ম, সেই ফর্ম নিয়ে একাধিক জিজ্ঞাসা রয়েছে। কিভাবে ফিল আপ করতে হবে, কী কী তথ্য দিতে হবে ফর্মের সাথে, সেই রকমই একটি বিশেষ প্রতিবেদন আজকে আপনাদের জন্য। মঙ্গলবার থেকেই এই এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হয়েছে। এই এনুমারেশন ফর্মে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, তার এপিক নম্বর এবং যদি কেউ বাড়িতে না থাকেন তাহলে সেই বাড়িতে 3 বার যাওয়ার কথা রয়েছে বিএলওদের। অর্থাৎ প্রথমবার গিয়ে যদি না থাকে তাহলে দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বারে যদি গিয়ে তাকে না পাওয়া যায় বাড়িতে তাহলে তৃতীয়বার পর্যন্ত যেতে পারেন বিএলওরা। তো এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে, সেটাই আপনাদেরকে জানাবো। অনেকেই প্রশ্ন করেছেন যে এই তথ্যগুলি কি দেওয়া হতে পারে, কি কি দিলে ভালো হয়। খুব উল্লেখযোগ্যভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তিনি তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনার ফর্ম বিতরণ, অর্থাৎ এই এনুমারেশন ফর্ম, এবং যা চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এবং এই যে এনুমারেশন ফেজ, এই ফেজে পূরণ করার গণনা ফর্ম সই করে জমা করলেই তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সঙ্গে কোনো রকম নথি দিতে হবে না। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে এনুমারেশন ফর্ম সই করে ফিল আপ করে জমা দিলেই হবে, এখনই ফর্মের সাথে কোনো রকম নথিকে দিতে হচ্ছে না। এর আগে নির্বাচন কমিশনের তরফে জানানো তথ্য অনুযায়ী যেটা বলা হয়েছিল যে 2002 সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তার মা, বাবা, ঠাকুরদা কারো নাম থাকলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। নির্বাচন কমিশন সেই নথি খতিয়ে দেখবে, তা বৈধ হলে তবেই ভোটার তালিকায় নাম উঠবে। ভোটারদের অনেকে অবশ্য জানতেও চাইছেন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কি কোনো রকম নথি লাগবে, যেটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে কোনো রকম ডকুমেন্ট লাগবে না। এনুমারেশন ফর্মে শুধু ফিল আপ করতে হবে, সই করতে হবে, ফর্মের সাথে কোনো রকম কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। যদি কেউ নতুন ভোটার হন, খুব উল্লেখযোগ্য, যদি কেউ নতুন ভোটার হন তাহলে ফর্ম 6 ফিল আপ করে সেখানে ডকুমেন্ট লাগবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন আছে। অর্থাৎ যখন খসড়া তালিকা প্রকাশ হবে, তারপর যখন নোটিশ হবে, তখন যে সমস্ত নথির কথা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত নথি জমা করার একটা প্রয়োজনীয়তা থাকছে। এবং এই যে ওয়েবসাইট রয়েছে কমিশনের https://voters.eci.gov.in, এই ওয়েবসাইটে পূর্ববর্তী SIR নির্বাচক তালিকায় তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারবেন। অর্থাৎ আগের ইলেকটোরাল যে লিস্ট, সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে আত্মীয়দের, সেটা যাচাই করে দেখার সুবিধা থাকছে। এবং সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথেও যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয় এই সংক্রান্ত বিষয়ে, তাহলে যিনি বিএলও রয়েছেন আপনার এলাকার, তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী SIR নির্বাচকের তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না, তাদের কাছে ERO নোটিশ পাঠাবেন এবং নোটিশ পাওয়ার পর নির্বাচককে, অর্থাৎ আমাকে বা আপনাকে, যদি কারোর কাছে এই ধরনের সমস্যা হয় বা নোটিশ আসে, তাহলে বেশ কিছু নথি জমা করতে হবে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য যেটি রয়েছে যে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী, তিনি জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো কিছু নথি দিতে পারবেন। তাই সেই নথিগুলির মধ্যে একাধিক নথির কথা উল্লেখ রয়েছে এবং আরও যে কিছু প্রশ্ন আসছে তার মধ্যেও এটা বিষয় স্পষ্ট যে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ বেশ কিছু নথি জমা দিতে পারেন বা পিতামাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। ভারতে 2/12/2004 পর জন্মগ্রহণকারী যারা, তারা জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ বেশ কিছু নথি থেকে যে কোনো একটি নথি দিন। নথিগুলি আমি বলেও দিচ্ছি পরের ক্ষেত্রে। এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ বেশ কিছু নথির মধ্যে পিতা অথবা মাতার নথিও জমা করতে পারেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয় যে বাবা বা মায়ের মধ্যে যদি একজনও ভারতীয় না হয়ে থাকে তাহলে জন্মের সময় বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কি করবেন, অর্থাৎ বিদেশে অবস্থিত
যারা বাইরে থাকছেন তারা যেটা করবেন যে বিদেশে অবস্থিত ভারতীয়রা দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধকরণের শংসাপত্র জমা দিতে পারবেন নথির প্রয়োজন হলে। যারা নিবন্ধীকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন তারা নাগরিকত্ব নিবন্ধীকরণের যে শংসাপত্র সেই শংসাপত্র জমা দিতে পারবেন। যে নথিগুলি জমা দিতে হবে সংক্ষিপ্ত তালিকা আমরা বলে দেবো, এবং বাবা মায়ের কথা যদি উল্লেখ থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নথি কিন্তু জমা দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা নথি দিয়ে গোটা ফ্যামিলির বা 2-3 জনের হবে না, প্রত্যেককে আলাদা আলাদা নথি জমা দিতে হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। যেমন যে নথিগুলি জমা দেওয়া হতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে সেটি। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক দেওয়া হয়েছে। তৃতীয়ত উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র, নথির তালিকা এগুলি। চতুর্থ হচ্ছে পাসপোর্ট। পঞ্চম হচ্ছে স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। ষষ্ঠ রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সাত হচ্ছে বনভূমি অধিকার শংসাপত্র, এটাও যে কোনো সরকারি দপ্তর থেকে মিলতে পারে। অষ্টম নথি হিসেবে বলা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ SC/ST সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যেটা বলা হয়। নবম নথি জায়গায় কি বলা হচ্ছে, নাগরিকদের জাতীয় রেজিস্টার, সেটা সবার কাছেই আশা করি রয়েছে। দশম নথি হিসেবে বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার। 11তম নথিতে বলা হচ্ছে কোনো জমি বা বরাদ্দের সরকারি শংসাপত্র অর্থাৎ দলিল, পর্চা এগুলিও দিতে পারেন। আধারের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা সকলকে জেনে নিতে হবে। আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ যেটি রয়েছে সেটা প্রযোজ্য হবে। 13তম বিষয় যেটা উল্লেখ করা হচ্ছে যে 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকায় যেমনটা রয়েছে সেরকম বেশ কিছু পদক্ষেপ ফলো করা হতে পারে। অর্থাৎ এই যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করা, জমা দেওয়া, কি কি নথি লাগবে সেই নিয়ে যে প্রশ্নের উদ্রেক ঘটেছিল মানুষের মনে, তার কিছুটা উত্তর হয়তো আমরা দিতে পারলাম। এরকমই অন্যান্য খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভির ডিজিটালে।